দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে ২,০০০ পর্যটক আটকা। সাগর উত্তাল থাকায় স্বাভাবিক হয়নি জাহাজ চলাচল। যেতে পারতেছি না, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। টেনশন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যে কি হয় না হয়। আরও 2 দিন বৃষ্টিপাতের আশঙ্কা, নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত। 28 তারিখ পর্যন্ত ওই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রভাব এটা অব্যাহত থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ছাত্রলীগ, ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের মনোনয়নপত্র জমা। সরে গেল ছাত্রলীগের বিদ্রোহী পরিষদ। অভিজিৎ হত্যার 4 বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়াসহ মূল আসামিরা। মুখরক্ষার চার্জশিট অভিযোগ স্ত্রীর। গ্রেফতার হলে আদালতে সোপর্দ বলছে তদন্ত সংস্থা। কৃষি ব্যাংকের 150 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 6 ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। ব্যবস্থা নিতে দুদককে অর্থনীতিবিদদের পরামর্শ। কাশ্মীরের সীমান্ত রেখায় ভারতীয় বিমান বাহিনীর গোলাবর্ষণ। 300 জঙ্গিকে হত্যার দাবি, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ২,০০০-এর বেশি পর্যটক। এতে নানা ভোগান্তিতে পড়েন তারা। অনেকের হোটেল বুকিং না থাকায় রাতে সেন্ট মার্টিনে থাকতে ভোগান্তি পোহাতে হয়। তবে আজ বিকেলের মধ্যে আটকা পড়াদের ফেরানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ করে মৌসুমি বায়ুর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল না করায় সোমবার সেন্ট মার্টিনে আটকা পড়ে ২,০০০-এর অধিক পর্যটক। এ কারণে এখন পর্যন্ত জাহাজ চলাচল শুরু না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরা। বিপদে পড়ে গেছি, কারণ আমাদের তো আসলে যে প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, সেটা পুরোটাই এখন সে অনুযায়ী হচ্ছে না। টেনশন হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যে কি হয় না হয়। তো এই অবস্থার মধ্যে আমরা খুব একটা বিপদের মধ্যেই আছি। তবে ভ্রমণে আসা পর্যটকদের যাতে বিপাকে পড়তে না হয় সেজন্য থাকা খাওয়া সহ সব সুযোগ সুবিধা পর্যটকদের দেওয়া হচ্ছে বলে জানালেন হোটেল মালিকরা। ওরা অনেকজন ট্রলার করে যেতে চাইছিল, তাদের আমরা নিষেধ করেছি যেন না যায়, কারণ ওরা যদি কালকে যায় তো ট্রলার নিয়ে অনেক রিস্ক হতে হতো। আর জেলা প্রশাসনের পর্যটক সেলের এই কর্মকর্তা জানালেন, সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের বিকেলের মধ্যে টেকনাফ ফেরানোর ব্যবস্থা করা হবে। সেন্ট মার্টিনে প্রায় 2,500 থেকে 3,000 পর্যটক আটকা পড়েছেন। সমুদ্র উত্তাল থাকার কারণে গতকালকে শিপগুলো যেতে পারেনি। তবে আজকে আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে কথা বলেছি, একই সাথে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। বিকাল 5টার মধ্যে এই যাত্রীগুলোকে আবার ফেরত আনা হবে। পর্যটন মৌসুমে প্রতিদিন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজে 4,000-এর বেশি পর্যটক যাতায়াত করেন। এদের মধ্যে অনেকে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন দ্বীপে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ছোট বড় 84টি হোটেল রয়েছে। এসব হোটেলে প্রতিদিন রাত্রি যাপন করতে পারেন 3,000-এর বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আরও 2 দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সকাল 6টা পর্যন্ত রাজধানী ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এতে বিড়ম্বনায় পড়েন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী সিজন যেহেতু শুরু হচ্ছে আমাদের
ওই এর প্রভাবে বিভিন্ন জায়গায় দমকা হওয়া সহ ঝড়ো বাতাস বিভিন্ন জায়গায় হয়েছে এবং বৃষ্টি হয়েছে, সাথে কিছু কিছু জায়গায় আবার শিলাবৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ওই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রভাব এটা অব্যাহত থাকবে। এবার অন্য প্রসঙ্গ, দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওতে এনআরবি প্রকৌশলীদের প্রথম সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রফতানি বহুমুখীকরণের চিন্তা ভাবনা করছে সরকার। উই আর ফর বাংলাদেশ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে নানান পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে প্রকৌশল পেশায় জড়িতদের মেধা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকায় আয়োজিত হলো প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। বিশ্বের 30টি দেশে কর্মরত প্রায় 300 প্রকৌশলীর 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এবং ব্রিজ টু বাংলাদেশ নামের একটি প্রবাসী সংগঠন। মঙ্গলবার এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কনভেনশন অন এনআরবি ইঞ্জিনিয়ার্স এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানান প্রকৌশলীদের। প্রবাসে যারা আছেন, যে অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করেন, আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে শরিক হতে চান, কাজে লাগাতে যান, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নে সরকার মনোযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না, আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি। গবেষণার মধ্য থেকে জুট জিনোম আবিষ্কার করা হয়েছে এবং এই পাট থেকে আমরা বহু কিছু এখন উৎপাদন করতে পারি। সেই সুযোগটা আমাদের সামনে এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। শিকড়ের সন্ধান করে যার যার অঞ্চলেও কিভাবে উন্নয়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সে অনুরোধও করব যে আপনারা সেই দিকটাও একটু বিশেষভাবে নজর দেবেন। এই সম্মেলন থেকে দেশের উন্নয়নে করণীয় ঠিক করতে কার্যকর সুপারিশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলেও জানান সরকার প্রধান। দেশের উন্নয়নকে আরো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিজ নিজ হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। যাচাই বাছাই শেষে কাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 2রা মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। পরের দিন প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এদিকে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ নেতারা সমঝোতায় আসেন। তাদেরকে গেস্ট রুমে নিয়ে বলা হচ্ছে যে তোমরা কাকে ভোট দিবা এটা কিন্তু আমরা জানতে পারবো। তা এরকম অভিযোগ কিন্তু হলের ছাত্ররাই আমাদেরকে জানিয়েছে। তাদেরকে বাধা দিচ্ছি না, তো এখানে সহাবস্থান যে যার মতো এসে কাজ করবে, যার যে যোগ্যতা আছে, যাদেরকে শিক্ষার্থীরা গ্রহণ করে সেভাবে যার যার কাজ শেষে করবে। এখানে তো সহাবস্থানের কিছু নাই বা কাউকে তো ডেকে আনারও কিছু নেই। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, মোমো চারদিকে একেবারে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আকাশ মেঘলা। আসলে তারপরে ছাত্র রাজনীতির যে আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং আশপাশের পরিস্থিতি একেবারেই উৎসবমুখর। কারণ আপনি জানেন যে আজকে সকাল 10টা থেকে 12টার মধ্যে যারা ডাকসু এবং হল সংসদে নির্বাচন করতে আগ্রহী পদপ্রার্থী তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরে যে ছাত্র নেতারা এবং তাদের কর্মীদেরকে নিয়ে একেবারে পদচারণায় তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চারদিকে। সবগুলো ছাত্র
সংগঠনই কিন্তু ক্যাম্পাসে তৎপর রয়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু যখন 9টায় শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়া, তখন থেকে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী তারা অনেকে জমা দিয়েছেন। তারপরে 11টার পরে যারা ছাত্রদল, ছাত্র লীগ সহ অন্য যে বড় সংগঠনগুলো আছে তারা তাদের যে পদপ্রার্থী যারা আছেন ডাকসু এবং হল সংসদ নির্বাচনে তারা কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে বিরোধী যারা ছাত্র সংগঠন আছে, সরকার বিরোধী, তারা একটা কথা বলেছেন যে ক্যাম্পাসে এখনো পর্যন্ত সহাবস্থান নিশ্চিত হয়নি, হলগুলোতে তাদের সহাবস্থান নিশ্চিত হয়নি। ফলে তারা কিছুটা আশঙ্কা করছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এবং তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সব দলের সমান অবস্থান থাকে। অন্যদিকে ছাত্রলীগ এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছে যে বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে তারা কোনোভাবেই বাধা প্রদান করছেন না, যে যার যার মতো করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে এবং সামনেও তারা সেই ধারাটা বজায় রাখবেন একেবারে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, তাতে কোনো ধরনের বাধা থাকবে না। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি যে হলগুলোতে অন্য যে ছাত্র সংগঠন আছে, বিরোধী ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল বা বাম ছাত্র সংগঠন, তারা কিন্তু পূর্ণ প্যানেলে তাদের যে প্রার্থিতা সেটি দিতে পারেনি। ফলে হলগুলোতে ছাত্রলীগের তারা যে 13টি পদে তারা প্রার্থিতা দিয়েছে, সেক্ষেত্রে হয়তো 2-1টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থীরা নির্বাচিত হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হোসাইন, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবর। নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রয়েছে আবাসনের তীব্র সংকট, মানহীন খাবার, গণপরিবহনের স্বল্পতা এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণহীন রিকশা ভাড়া সহ নানা সমস্যার অভিযোগ। শিক্ষার্থীদের প্রত্যাশা 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা সহ সব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বোঝাপড়া এবং কার্যকর ভূমিকা পালন করবেন ডাকসু প্রতিনিধিরা। বেলায়েত হোসাইনের রিপোর্ট। কোনো বস্তি, ফুটপাত কিংবা রেললাইনের পাশের দৃশ্য নয়, এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপনের চিত্র। শুধু প্রথম বর্ষই নয়, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থীও এভাবেই বারান্দায় পার করছেন তাদের শিক্ষা জীবন, যেখানে মৌসুম ভেদে রোদ, বৃষ্টি আর কুয়াশার সাথে তাদের রোজকার বসবাস। ঘুমাইতে ঘুমাইতে আর কি সবার কমপক্ষে 2-3টা বেজে যায়, তার মধ্যে আর সকালে আসছিল বৃষ্টি। এখন ওই অবস্থায় ঘুম থেকে উঠে আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। আমরা প্রথম বর্ষ বারান্দায় ছিলাম, দ্বিতীয় বর্ষ এসে আসলে এখনো বারান্দায় আছি, তৃতীয় বছর বা আমাদের যারা বড় ভাইরা আছে তারা আসলে এখনো বারান্দায় আছে। খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের আক্ষেপ বহুদিনের। রিডিং রুমে নেই পর্যাপ্ত জায়গা, রয়েছে সংস্কারহীন ছাদের নিচে পড়ে থাকার আতঙ্ক। ডাকসুতে যারা প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, শিক্ষার্থীরা এখন চেয়ে আছেন তাদের দিকে। যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, দেখছেন ছাদের কি বেহাল অবস্থা, একেবারে রড টড বেড়ে গেছে সব। এক বেডে 2 জনকে থাকতে হয়, আর পড়াশোনার জন্য আমরা আসি রিডিং রুমে, কিন্তু রিডিং রুমের অবস্থা খুবই করুণ। গোটা বিশ্ববিদ্যালয়ে বড় পাঠাগার বলতে শুধু কেন্দ্রীয় লাইব্রেরি, কয়েকটি হলে লাইব্রেরি থাকলেও সেগুলো তেমন সমৃদ্ধ না। আমরা যেভাবে কর্মচারীদের কাছে জিম্মি, বিশেষ করে যখন আমরা কোনো কিছু উঠাইতে যাই বা কোনো কিছু কাগজপত্র ইনফরমেশনের জন্য যাই, তারা আমাদের কাছে এইভাবে যেন বিহেভ করে, আমাদের জন্য চিনেই না। ছাত্র সংসদ হলে প্রথম যে আমাদের জন্য সেটা যেন এইখানের আসা যাওয়ার এমন কোনো ব্যবস্থা করা হয় যেন আমাদের এতটা সময় নষ্ট না হয়। শিক্ষার্থীদের এসব অভাব অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানালেন ছাত্র নেতারা। পড়াশোনার জন্য যে রিডিং রুম বা লাইব্রেরির সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেটা 24 ঘন্টা যাতে খোলা থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে এই ধরনের পরিস্থিতি স্বীকার করতে না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত তাদের যেন শাস্তি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেই দিকে আমরা জোর দিব। ডাকসু এবং হল সংসদের নেতৃত্ব নির্ধারিত হতে যখন আর মাত্র অল্প কয়েকদিন বাকি, তখন নতুন করে আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন এবার অন্তত তৈরি হচ্ছে অধিকার আদায়ের মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মুক্তমনা লেখক ও ব্লগার ডক্টর অভিজিৎ রায় হত্যার 4 বছর আজ। ঘটনার এত বছর পর মামলার মূল আসামি বরখাস্তকৃত মেজর জিয়া সহ 4 জনকে গ্রেফতার না করে মামলার চার্জশিট দেয় ক্ষুব্ধ ও হতাশ অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। তিনি ফেসবুক পোস্টে একে মুখরক্ষার চার্জশিট বলে মন্তব্য করেন। তবে মামলার তদন্ত সংস্থা বলছে যেহেতু আসামির অনুপস্থিতিতেও বিচারের বিধান রয়েছে, তাই চার্জশিট দিয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার ডক্টর অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 11টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। বইমেলার সিসি ক্যামেরার ছবি প্রকাশ করে গোয়েন্দা পুলিশ। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বিভিন্ন সময় 11 জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্তদের মধ্যে একজন মারা যায় বন্দুকযুদ্ধে। এ অবস্থায় গেল সপ্তাহে মামলার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় কাউন্টার টেররিজম ইউনিট।
তবে এক ফেসবুক স্ট্যাটাসে এটিকে মুখ রক্ষার চার্জশিট হিসেবে অভিহিত করেন অভিজিতের স্ত্রী। বন্যা আহমেদ নামের তার অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসে বলেন, প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হকের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আরেক মূল পরিকল্পনাকারী আকরাম ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ পলাতক। কিলিং স্কোয়াডের প্রধান মুকুল রানা বন্দুক যুদ্ধে নিহত। গেল 4 বছরে তদন্ত সংস্থা একবারও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বন্যা। রাফিদা আহমেদ বন্যা তার সাথে FBI এর মাধ্যমেই, এবং তিনি যখন এখানে বাংলাদেশ থেকে হাসপাতাল থেকে বিদেশ যান তার আগে আমাদের সাথে কথা হয়েছে। একটা মামলা মানে অনন্তকাল মানে তদন্তাধীনও রেখে দেওয়া যায় না, কারণ কিছু আসামি গ্রেপ্তার আছে, যদি আমরা চার্জশিট না দেই এরা হয়তো একটা সময় জামিনে বেরিয়ে আসবে। এই জন্য মানে বিচার কাজটা হয়ে গেলে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এদিকে যেহেতু মূল আসামি গ্রেফতার হয়নি, তাই অভিজিতের পরিবারের আপত্তিকে স্বাভাবিক বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘ 4 বছর পরে যে চার্জশিটটি দেওয়া হলো, সেখানে প্রধান আসামি যারা, তাদের একজন তো নিহত হয়েছেন, অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে বিচারটা কতদিনে হবে? সেইখানে তো অবশ্যই অভিযুক্তের পরিবারের আপত্তি থাকতেই পারে। প্রগতিশীল মুক্ত চিন্তার ধারা অব্যাহত রাখার স্বার্থে অভিজিৎ সহ সব ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মন্তব্য তার। হোক বা বিচার প্রক্রিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নীতি নির্ধারণীতে দুর্বল হওয়ায় দিন দিন বিএনপি জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনীর সার্কিট হাউসে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। নেগেটিভ রাজনীতির কারণে তারা নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। জনগণের সমর্থন তারা পাচ্ছে না। পিলখানার সেই রক্তাক্ত ঘটনা বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন এবং কেন তাকে পালিয়ে লুকিয়ে থাকতে হলো 24 ঘন্টা, এর সঙ্গে এই হত্যাকাণ্ডের যে রহস্যময় দিকটা তিনি উন্মোচন করতে চাচ্ছেন, এর কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে। বিএনপি গণশুনানির নামে নাটক করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির উচিত নিজেদের রাজনৈতিক ভূমিকা নিয়ে শুনানি করা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাজনৈতিক দল হিসেবে জনগণের দল যদি তারা হয়, তাহলে তারা ধর্ণা দিবে জনগণের কাছে, বিদেশিদের কাছে কেন? গণশুনানির নামে এটি আসলে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। গণশুনানির কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেন নাই, এবং আমি মনে করি আগে তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কি ভূমিকা ছিল এবং এখন আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নেত্রীকে আজকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে, এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না। এই কাল বিলম্ব করলে এবং দেশনেত্রীর যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয়, তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদেরকে গ্রহণ করতে হবে। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন 13 মার্চ ধার্য করেছেন বিশেষ আদালত 2 এর বিচারক ASM নুরুল ইসলাম। এর আগে সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2 এ অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। যে নামেই নতুন দল গঠন করার চেষ্টা হোক না কেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বর্তমান মেয়াদে 30% পাবলিক প্রসিকিউটর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। যুদ্ধ অপরাধের জন্য 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারা মানবতা বিরোধী যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য বিচার করা। জামাতে ইসলাম যেই রূপেই আসুক না কেন, তৎকালীন জামাতে ইসলামের যারা ছিল তারা এই জামাতে ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে। অভিনব কৌশলে জাল দলিলের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণের নামে আত্মসাৎ করা হয় প্রায় 150 কোটি টাকা। জালিয়াতিতে যোগসাজশের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংকটির 6 কর্মকর্তা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে ঋণ গ্রহণকারী প্রধান আসামি। অর্থনীতিবিদরা বলছেন, এর থেকে শিক্ষা নিয়ে বড় বড় জালিয়াত চক্রকে নিয়ে আসতে হবে আইনের আওতায়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2009 সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন ফিয়াজ গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদুর রহমান। প্রতিষ্ঠানটির বনানী কর্পোরেট শাখায় অ্যাকাউন্ট খুলতে পরিচয়দাতা হিসেবে সেই সময় সহায়তা করেন ব্যাংকটির তৎকালীন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জুবায়ের মঞ্জুর। অ্যাকাউন্ট খোলার 1.5 মাস পরে 14 ডিসেম্বরে ফিয়াজ গ্রুপের 3টি অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ফিয়াজ এন্টারপ্রাইজ, ফিয়াজ ট্রেডিং ও অটো ডিফাইন এর নামে ঋণ আবেদন করা হয়। এর 4 মাস পরে 2010 সালের 7 এপ্রিল বোর্ড সভায় 152 কোটি টাকার ঋণ অনুমোদন ও ঋণের অর্থ ছাড় করা হয় 20 এপ্রিল। এর মধ্যে কিছু পরিশোধের পর বর্তমানে ব্যাংকের পাওনা 148 কোটি টাকা ফিরে পেতে মামলা করা হয়েছে। মামলার বিবরণী বলছে, ঋণের বিপরীতে সম্পদ হিসেবে ওয়াহিদুর রহমান বন্ধক রাখেন রাজধানীর খিলগাঁও, হাজারীবাগ, বাইলজুরি, বড় আশুলিয়া ও বাসাইদের 5টি মৌজার জায়গার দলিল, যার সবগুলি ছিল নকল করা, এমনটাই জানান দুদকের আইনজীবী। ঋণ দেওয়ার ক্ষেত্রে শাখা কর্তৃক প্রস্তাবনাতে যে সমস্ত জায়গা এবং যে সমস্ত মর্টগেজের বিষয়ে বলা ছিল, পরবর্তী সময় পর্যালোচনা করে দেখা যায় যে এই মর্টগেজের দলিলগুলি তৃতীয় পক্ষ মালিক না। সেই সম্পত্তিগুলি ওনারা জাল দলিলের মাধ্যমে মর্টগেজ সম্পাদন করছেন। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ জালিয়াতির মূল হোতা যেন পার না পায় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে দুদককে। তাদের ব্যবস্থাটা ভালো কিন্তু ত্রুটিপূর্ণ। অনতিবিলম্বে ওই যে নাকি মূল হোতা যিনি, তাকে ধরে এটা পাবলিকলি দুদকের বলা উচিত যেন মূল লোককে ধরে ফেলেছে। মামলায় ব্যাংকের 6 কর্মকর্তা, সাবেক উপমহাব্যবস্থাপক AK মোশাররফ হোসেন, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জুবায়ের মঞ্জুর, উপমহাব্যবস্থাপক ABM আতাউর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মুনওয়ারা বেগম, বিভাগীয় কার্যালয়ের সাবেক SPO প্রকৌশলী শহীদুল ইসলাম ও মোহাম্মদ সানাউল্লাহ বর্তমানে কারাগারে গ্রেফতার রয়েছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার চুরিহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহিদ মেনশনের নিচতলায় বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছিল। এই দোকানের একটিতে মিলেছে রাসায়নিকের গুদামের সন্ধান। ঘটনার পর থেকে বন্ধ ছিল এই গুদামটি। এর আগে এই ভবনের বেসমেন্ট থেকে রাসায়নিকের মজুদেরও সন্ধান পাওয়া গিয়েছিল। বিস্তারিত জানিয়েছেন শাহরিয়ার জামান দ্বীপ। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার পর 5 দিন পার হয়ে গেছে এবং শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই ভবনটিতে এবং এই ভবনের আশেপাশে কোথাও কিন্তু কেমিক্যালের অস্তিত্ব নেই। সময় টিমের অনুসন্ধানে কিন্তু আমরা বের করেছিলাম যে এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে ছিল কেমিক্যালের গোডাউন। আজকে ঘটনার 5 দিন পরে আমরা দেখতে পেয়েছি যে ওয়াহিদ মেনশনের যে নিচের তলা ছিল, যেখানে বিভিন্ন দোকান ভাড়া দেওয়া ছিল, সেই দোকানের একটি দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কেমিক্যালের গোডাউনের বিভিন্ন মালামাল রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ড্রাম, এই ড্রামগুলোর মধ্যে কেমিক্যাল রয়েছে এবং ছোট ছোট কৌটা রয়েছে, সেই কৌটাগুলোর মধ্যে রঙের বিভিন্ন কেমিক্যাল রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা যেটি বলছেন যে যেই কেমিক্যালগুলো এখানে বিদ্যমান রয়েছে এখন পর্যন্ত, সেই কেমিক্যালে যদি আগুনগুলি ছড়াতে পারতো তাহলে এই আগুনের ভয়াবহতা এবং তীব্রতা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যেত। তারা যেটি বলছে যে ঘটনার পর থেকে যেই জায়গাটিতে এই কেমিক্যালগুলি রয়েছে সেই জায়গাটি কিন্তু বন্ধ ছিল এবং মাত্র তারা যেটি বলেছে যে আজকে সকালেই কিন্তু তারা এই জায়গাটির সন্ধান পান। এবং একটু জানিয়ে রাখতে পারি আপনাদেরকে যে আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা।
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ। স্বপ্না, এই মুহূর্তে আমি রয়েছি চকবাজারের চুরিহাট্টায়, যেখানে 20 ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং একটু জানিয়ে রাখতে চাই যে দুপুর 2টার দিকে এখানে কিন্তু মানবাধিকার কমিশনের একটি তদন্ত দল আসে এবং কিছুক্ষণ আগে তারা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি তারা এখানে আসার পর যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনের নিচে বেসমেন্টে যেখানে কেমিক্যাল কারখানাগুলো ছিল সেখানে তারা পরিদর্শন করেছেন। বিশেষ করে ভবনটির দ্বিতীয় তলা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি সবচেয়ে, সেখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন। তারা যেটি বলছেন আমাদেরকে যে এই তদন্ত কমিটির প্রথম যে কাজগুলো হবে তার মধ্যে রয়েছে যে ভবনটি নির্মাণ করা হয়েছিল সেই ভবনটি ইমারত বিধিমালা মানা হয়েছিল কিনা, তাদের যে সাধারণ যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা সেগুলো ছিল কিনা, এই সার্বিক বিষয়গুলো তারা দেখবেন। এরপর তারা আমাদেরকে যেটি বলেছেন যে 1 মাসের মধ্যে তারা একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এবং এই মানবাধিকার কমিশনের যে তদন্ত কমিটি এসেছিল 3 সদস্যের, তারা আমাদেরকে আরও যেটি বলেছেন যে তারা আজকে থেকে কাজ শুরু করলেন এবং এই 30 দিন তারা এই কাজটি চালিয়ে যাবেন এবং পরবর্তী রিপোর্ট ঘোষণা দিবেন। আমরা দেখতে পেয়েছি তারা এখানে আসার পরে যেই ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি ভবন কিন্তু তারা দেখেছেন এবং ভবনগুলোর সামনে যে গাড়িগুলি ছিল সেটি দেখেছেন এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের সাথেও তারা কথা বলেছেন। এছাড়া একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে ঘটনার পর এখানে বেশ কিছু লাইট পোস্ট সহ বিভিন্ন জায়গায় সমস্যা ছিল। সরকারি বেশ কিছু সংস্থা কিন্তু এই লাইট সহ গ্যাস সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো সমাধানে কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পেয়েছি যে সকালে কিন্তু এখানে চকবাজার থানা থেকে একটি প্রতিনিধি দল আসে, তারাও কিন্তু এখানে পর্যবেক্ষণ করেছে এবং এই মুহূর্তে বুয়েটের একটি প্রতিনিধি দলও কিন্তু এখানে আছেন, তারাও কিন্তু বিষয়টি দেখছেন। তো সব এখানে যারা যেসব প্রতিনিধি দলগুলো আসছেন তাদের সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বেশিরভাগ বলছেন যে তারা মূলত আসলে চেষ্টা করছেন যে আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছে সেটি খুঁজে বের করার জন্য। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটিও কিন্তু আমাদেরকে বলছেন যে তাদের প্রধান কাজ হবে যে আগুনটির সূত্রপাত কোথা থেকে কিভাবে হলো সেটি খুঁজে বের করা। তো স্বপ্ন, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল যে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি আজকে প্রথম দিনের মতো এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। স্বপ্না। চকবাজারের চুরিহাট্টা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 15 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও 4 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার বেশিরভাগ মানুষ এখন মুখ ঢেকে চলাফেরা করছেন। এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মরিচপাড়া নয়াপাড়া গ্রামে সম্প্রতি অজানা রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাশের বাউরুভিটা ও বন্দরপাড়া সহ কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। নারী, শিশু ও বৃদ্ধা সহ এলাকার বেশিরভাগ মানুষ মুখ ঢেকে চলাফেরা করছেন। এরকম করে মানুষগুলা মারা গেল, কি হবে, সবাই আতঙ্ক খায় যায়। ওই অসুখগুলা আমার বাচ্চাগুলাকে ধরে নাকি, ওইভাবে আমার সংসারটাও নষ্ট হয়ে যায় নাকি, এটাও মনে করছি, ভয় পাচ্ছে। এটা এখানে পরপর 15 দিনের মধ্যে 5 জন মানুষ মারা গেল। আমরা ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে হইতে পারতেছি না। এখন পর্যন্ত এই রোগের কেউ কোনো ভাইরাসের কথা বলতে পারেনি। এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা এলাকায় শুরু হয়নি। এ ঘটনায় স্থানীয় ভান্ডারদহ উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোগটিকে আমাদের যেন কোনো কিছু ব্যবস্থা করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ইউনো স্যারের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ। রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল দল গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এই হসপিটালে আমরা একটা কেবিন রেডি রাখছি এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক রেডি আছে। প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়ার যে সব সুযোগ সুবিধা আমাদের আছে সবকিছু আমরা 24 ঘন্টা একদম রেডি করে রাখছি। গত 12 ফেব্রুয়ারি মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ তার পরিবারের 5 সদস্য মারা যান। গ্রামের আরও 4 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বরিশালে নৌপথের বেহাল দশা।
নদীগুলোর বিভিন্ন স্থানে পলি জমে সৃষ্টি হয়েছে ডুবোচর। রাতে চলতে নেই পর্যাপ্ত বয়া বিকন বাতি। মাস্টাররা বলছেন ঝুঁকি নিয়ে চলছে নৌযান। বিআইডব্লিউটিএ বলছে সমস্যা সমাধানে হাতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। মাহমুদুন নবীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল থেকে ঢাকার দূরত্ব নৌপথে 168 কিলোমিটার আর ভোলা মাত্র 41 কিলোমিটার। এই পথে চলতে নৌযানগুলো নানা বাধার মুখোমুখি হচ্ছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় এখানকার মানুষের প্রথম পছন্দ নৌপথই। আবার বিভাগে এমন জেলা ও উপজেলা আছে যেখানে নৌপথ ছাড়া পৌঁছানোর আর কোনো সহজ ব্যবস্থাও নেই, কিন্তু নদীর তলদেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ডুবোচর। আর রাতে পথ চলতে নেই প্রয়োজনীয় সংখ্যক বয়া বিকন বাতি। তাই ঝুঁকি নিয়েই নৌযান চলছে বলে জানালেন মাস্টাররা। কয়েকদিন আগে আমাদের জাহাজে ডুবোচরে আটকাইছে, অন্য একটা জাহাজ আমাদের মেরে দিচ্ছে। এর কারণে একজন নিহত হয়েছে। নাব্যতার সংকটের কারণে জ্বর ভাটা হিসাব করিয়া চলতে হয়। যদি কোনো জাহাজ চড়ায় আটকে যায় তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অন্য রুট দিয়ে লঞ্চ ঘুরে যায়, সেক্ষেত্রে আমাদের সময় বেশি লস হয়, অর্থ বেশি ক্ষয় হয়। এই অবস্থায় নৌপথ দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন নৌযানের মালিকরা। নৌযান পরিচালনায় যে আমাদের সমস্যা হচ্ছে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে এটাই যে খুব দ্রুত জানি তারা এই নাব্যতা সংকটটা দূর করে এবং বয়াবতীগুলো দূর করে। আর বিআইডব্লিউটিএ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে, হাতে নেওয়া হয়েছে বৃহৎ প্রকল্প। বিআইডব্লিউটিএ এই ডুবোচর এবং নাব্যতা সংকট দূরীকরণের লক্ষ্যে মেইনটেনেন্স ড্রেজিং এর কাজ চলমান রেখেছে। যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বয়া বিকন স্থাপন করবেন এবং খুব সহসাই এই নৌপথ থেকে সমস্যা দূরীভূত হবে। বরিশাল ঢাকা নৌপথে কালীগঞ্জ, নলবুনিয়া ও বরিশাল নদীবন্দর এলাকায় ডুবোচর সবচেয়ে বেশি। আর বরিশাল ভোলা রুটে লড়াইপুর, শ্রীপুর, ভেদুরিয়ার বিভিন্ন পয়েন্টে রয়েছে ডুবোচর। দেশে প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য একটু একটু করে কমছেই। স্বাধীনতার 48 বছরে কমেছে 19,200 কিলোমিটার। অথচ নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। তাই এই পথের প্রতি আরও গুরুত্ব আরোপ করা উচিত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশালের কীর্তনখোলা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। এদিকে কাতারে যখন বাংলাদেশি সবজির ব্যাপক চাহিদা, তখন দেশে উৎপাদিত সবজি রফতানি করতে না পারায় নষ্ট হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। হিমাগার না থাকায় সংরক্ষণও করতে পারছেন না তারা। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো কিংবা শালগম, শীতকালীন এসব সবজির বাম্পার ফলনে খুশি নরসিংদীর কৃষক। গুণগত মান ভালো হওয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এসব সবজি। দেশের বাইরেও রয়েছে বড় বাজার, কিন্তু হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার উৎপাদক। সিমেও ভালো ফলন পাইছি, কফিও মোটামুটি যে ওজন হওয়ার কথা তার থেকে বেশি হয়েছে। একযোগে যখন সকল সবজি আসে, সেই সবজিগুলি আমরা বিক্রি করে আসলে লাভবান হচ্ছে না। এখানে সবজির চাহিদাটা আছে খুবই ভালো, কিন্তু দামটা একটু কম হচ্ছে আর কি। বাজার কমে গেলে আমরা স্টোরে রাখতে পারতাম, হয়তো 15 দিন 1 মাস রাখলে বাজারটা আমরা পাইতাম, কিন্তু এই নরসিংদীতে কোনো শাকসবজির কোনো স্টোর নাই। পণ্য সংরক্ষণের পাশাপাশি সবজি রপ্তানির নতুন বাজারও খোঁজা দরকার বলে মনে করেন এই ব্যবসায়ী। দেশের বাইরে যদি রপ্তানিটা একটু বেশি হইতো তাহলে আমাদের এখানে সবজির দামটা একটু বেশি পাইতাম। কৃষি বিভাগ বলছে আধুনিক কৃষি পদ্ধতির আওতায় সবজি জোন কার্যক্রম বাড়াতে চায় তারা। আমরা গ্যাপের আওতায় ইতিমধ্যে সবজি জোনের কার্যক্রম আমাদের চলছে। চুক্তিবদ্ধ চাষিদেরকে আপনার প্রথম থেকে শুরু করে বিভিন্ন ধাপে মানে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ এবং উপকরণ সহ সব বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 9,500 হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 10,050 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে 2000 পর্যটক আটকা। সাগর উত্তাল থাকায় স্বাভাবিক হয়নি জাহাজ চলাচল। আরও 2 দিন বৃষ্টিপাতের আশঙ্কা। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। ডাকসু নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ছাত্রলীগ, ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের মনোনয়নপত্র জমা। সরে গেল ছাত্রলীগের বিদ্রোহী পরিষদ।
অভিজিৎ হত্যার 4 বছরেও ধরা ছোঁয়ার বাইরে জিয়া সহ মূল আসামিরা, মুখরক্ষার চার্জশিট, অভিযোগ স্ত্রীর। গ্রেফতার হলে আদালতে সোপর্দ বলছে তদন্ত সংস্থা। কাশ্মীরের সীমান্ত রেখায় ভারতীয় বিমান বাহিনীর গোলাবর্ষণ, 300 জঙ্গিকে হত্যার দাবি। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।